জি জনাব, আমি তো পড়াই ইংরেজি। যাই হোক, সুতরাং আমি শুরু করি আর কি করবো, দেখি বাংলা করেই বলে দিচ্ছি। আমি শুরু করেছিলাম, দেখুন কত বড় বক্তৃতা, দেখুন আমি এসব দেখছি না। 15 মিনিট এখন থেকে ধরুন 15 মিনিট, কেমন? আচ্ছা, তাহলে আমি শুরু করেছি। প্রফেসর অশোক মিত্র, এখানে অবশ্য কত বয়সী কি কেউ আছেন অশোক মিত্রের নামটা যাদের মনে পড়বে? আচ্ছা, আপনার মনে পড়ছে। উনি বলেছিলেন, তাহলে আমি বাংলাটাই পড়ি, কেন এটার মধ্যে রয়েছে, আশৈশব মাতৃভাষাকে ভালোবাসি। মাতৃভাষার বিবিধ আশ্চর্য ঐশ্বর্যে অবগাহন আমার দিনযাপনের অন্যতম প্রধান আনন্দ। কিন্তু বিশ্বায়িত পৃথিবীতে, গ্লোবালাইজ ওয়ার্ল্ড, বিশ্বায়িত পৃথিবীতে আমাদের হেজি বেজি মাতৃভাষার দিন বোধহয় ঘুরিয়েছে। যে ভাষায় বিশ্বায়ন মসৃণতার হয় না, গ্লোবালাইজেশন doesn't move more smoothly, মন্দির doesn't move more smoothly, যে ভাষায় বিশ্বায়ন মসৃণতার হয় না, কী প্রয়োজন সেই ভাষা, সেই ভাষার ব্যবহারের কী প্রয়োজন? দুঃখ করে বলেছে। তবে এই কথাটা ঠিক যে বাংলাদেশে, এই দুঃখটা যদিও একটা কথা বললেন যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশে ঠিক এই এটা করা যায় না। আমরা পশ্চিমবঙ্গে আজকে বাংলা সত্যি হারাতে বসেছি। বাংলাদেশে যে ধরনের বাংলার চর্চা হয় সেটা আমাদের হয় না। কাজেই অশোক মিত্র সেই কথাটা বলেছিলেন। এখন আমার মনে হলো যে আমি তো সারা জীবন কবিতার কাছে আত্মসমর্পণ করে রইলাম। আমার সারা জীবন তো আর কোনো কিছু করিনি, এই কাজই করেছি। সুতরাং কবিতার মধ্যে দিয়ে কী করে যে দেশ বদলানো যায় সেই চিন্তাটাই করেছি। এবং একটা কথা বলছি, আজকে অবশ্য কোনো লেফটিস্ট কথা বললে লোকে রেগে যায়, কিছু মনে করবেন না, কিন্তু মার্কস সাহেব লিখেছিলেন যে what will be the content of the proletarian revolution of the 19th century? What will be the content of the proletarian revolution of the 19th century? আমি তো একদম কোট করছি, তিনি জার্মানে লিখেছিলেন, ইংরেজি কোট করছি। তিনি বললেন, the proletarian revolution of the 19th century will take its content from the poetry of the future. অর্থাৎ এই প্ল্যান করে আমি এই করছি আর তাই করছি করে টোটালিটারিয়ানিজম হয়। কিন্তু যদি আমাদের লক্ষ্যটা থাকে অতি দূর পাল্লায়, যেখানে কবিতা কাজ করছে, শুধু সমস্ত প্ল্যান আর তাকে কি করতে হবে আর নিয়ম ভাঙলে চলবে না। আজকে আমেরিকায় যে অবস্থা দেখুন না, এর কাছে কবিতার কোনো মানে আছে? কোনো মানে নেই। সুতরাং এই যে আমাদের কবিতা তো ট্রিভিয়ালাইজড হচ্ছে সব। এখন এই যে চিন্তাটা যে এমন কিছু আছে কবিতার মধ্যে, যেটা বুঝতে পারলে, জানতে পারলে ভবিষ্যতের দিকে চোখ রেখে আমরা সক্রিয়ভাবে কাজ করতে পারি, লোকের মন বদলাতে পারি, গরিবকে মাথা খাটানো শেখাতে পারি। এই যে জিনিসটা, এইটার মধ্যে দিয়েই আমি আমার জীবন কথাটাতে এই ব্যাপারটা নিয়ে বলা যেতে পারে। যখন অশোকবাবু এই ধরনের কথাটা বললেন, তখন আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার খুব সৌভাগ্য যে আমার বিশেষ জ্বলন্ত ধরনের লোক আমার বন্ধু, এই তাদের মধ্যে একজন ছিলেন শঙ্খ ঘোষ। শঙ্খ এবং আমি, শঙ্খ ঘোষ কবে কে বকা করতে, আমি বক্তৃতা দিচ্ছি, অত কথা বলে, একটু চুপ করে শোনো। যাই হোক, তো শঙ্খ ঘোষ ছিলেন আমার খুব বন্ধু ছিল। তখন শঙ্খ আর আমি ঠিক করলাম যে আমরা এমনভাবে করবো, একদম 1000 বছরের বাংলা লেখা, কেন বাংলা ইংরেজির যে পুরোনো ভাষা, সুতরাং গান তৈরি হচ্ছে, সেই সব নিয়ে আমরা একদিকে ইংরেজি একদিকে বাংলা করে একটা সিরিজ পাঠ করবো। শঙ্খ আর আমি এইটা ঠিক করলাম। এই তখন আমরা অনেক চেষ্টা করে কলাম্বিয়া ইউনিভার্সিটি প্রেসের কাছ থেকে আমি সিরিজ এডিটর হিসেবে এইটার একটা আমরা পেলাম, আমরা পরামর্শ, আমরা অনুমতি পেলাম। কিন্তু টাকা পাওয়া যায় না। তার কারণ কি, আজ বাঙালি, হিন্দু বাঙালি মন্দির বানায়, আমি জানি না আপনারা কি করেন, কিন্তু তারা বইয়ের জন্যে, সিরিজের জন্যে, সত্যি বাংলাকে একদম বিশ্বায়িত জগতের সামনে তুলে ধরার জন্যে একটি পয়সাও তারা দেবে না। এখন চন্দ্রশেখর ঘোষ, ওই বন্ধন ব্যাংক, তিনি 12 কোটি টাকা দিতে রাজি হয়েছিলেন।
কেননা তিনি ভেবেছিলেন যে আমি ধর্মের বই ট্রান্সলেট করব। তার কারণ কি? তার কারণ আমার বাবা ছিলেন শ্রী শ্রী সারদা দেবীর দীক্ষিত, কিন্তু ওরা তো এই সমস্ত ধর্মের মধ্যে ছিলেন না। আর আমার মা ছিলেন রামকৃষ্ণদেবের ডাইরেক্ট শিষ্য শিবানন্দের দীক্ষিত, এবং আমার মায়ের ঠাকুরদাদা ছিলেন রামকৃষ্ণের ডাক্তার। সুতরাং এই চন্দ্রশেখর ঘোষের তাহলে গায়ত্রী নিশ্চয়ই এ সমস্ত ধর্মের বই ট্রান্সলেট করবে। আরে আমি নাস্তিক, আমার কিচ্ছু ওসব ধর্মের বইটাই ট্রান্সলেট করবার কোনো ইচ্ছে নেই। সুতরাং আমি এত মাথায় একটা কালো টুপি করে দিল্লি, আমি বলি কারণ আছে সেটা আমি এখন বলতে যাচ্ছি না, কিন্তু পরে আমি দিল্লি এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি হুইল চেয়ার, হ্যাঁ হুইল চেয়ারের লোকটা আমাকে বলছে, কারণ দিল্লিতে একটু আটকিয়ে বলতে হয়। আমার তো মনে হয়েছিল আপনি হিন্দিতে বলছে আপনি আমাদের গ্রুপের লোক, অর্থাৎ সে ভেবেছে মুসলমান, মানে মাথায় কালো টুপি পড়েছে তো টাইট, কিন্তু আপনার নামটা দেখছি গায়ত্রী, ये तो हमारा नहीं है। এই পর্যন্ত বলাতে আমি তাকে বলছি যে এরকম দেখুন আমি কিচ্ছু বিশ্বাস করি না, আমি সুতরাং আমার জন্ম হয়েছিল বটে হিন্দু ঘরে, কিন্তু আমার কোনো ধর্ম নেই। তখন সেই লোকটি বলছে হুইলচেয়ার ঠেলতে ঠেলতে, তাহলে আপনার ধর্ম কি, আপনার ধর্ম ক্যা হ্যায়? তো তখন আমি ওকে বলছি মেরা ধর্ম হ্যায় ইনসান। তো আমার মানুষ হচ্ছে, তখন সেই লোকটা সত্যি তো জীবে প্রেম করে জিনিস, সেই বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ, এই হচ্ছে সত্যি কথা, তাই না? জাত গেল আমি ঢুকছি যখন তখন লালন সাবা যাচ্ছে, আর আমি ভাবছি যে কুষ্টিয়ার কথা, ওই মাজারে ফকিরগুলোর সঙ্গে আমার এমন ভাব, ওই রস দিয়ে এমন ভাব যে তারা মনে করে আমি একজন মহাপুরুষ। কাজে আমার কুষ্টিয়ার বাজারের কথা মনে হচ্ছিল যখন ঢুকছি। যাই হোক, চলে যায় কথাটা। তো তখন শঙ্কর, আমি এটা ঠিক করলাম করে, শঙ্কর তো মারা গেল। তো সুতরাং এখন ওই যাদবপুরের ইউনিভার্সিটি প্রেসের যিনি ডিরেক্টর, তিনি আমার সম্পাদক হয়েছেন। এখন আমাদের প্রথম বইটা হচ্ছে চিলেকোঠা সিপাহী, আখতারুজ্জামান ইলিয়াস। ফরহাদ মাজহার আমার খুবই বন্ধু, মানে বলে তোমার সাথে দিদি আমার মাতৃগর্ভে আনাগোনা, এরকম ভাব। তো কিন্তু সেই ফরহাদের বাড়িতে আমার আলাপ হয়েছিল আখতারুজ্জামান ইলিয়াসের সঙ্গে, এবং উনি আমাকে ঠিক আমার বয়সী, উনি আমাকে বলেছিলেন যে আপনি খোয়াবনামা ট্রান্সলেট করুন, কেন আমি মহাশ্বেতা দেবী অনেক ট্রান্সলেট করেছি। তো আমি ওকে বলছিলাম তুমি খোয়াবনামা ট্রান্সলেট করা আমার হবে না, কিন্তু এই চিলেকোঠার সেপাইটা ট্রান্সলেট করা যায়, তবে সেইটা দিয়ে আমরা শুরু করেছি। আর তারপরে হবে বৃন্দাবন কাব্য আর রবীন্দ্রনাথের কালান্তর। এখন আমরা আমাদের মডেল যেটা, এটা বলে আমি ছেড়ে দিচ্ছি, আমাদের মডেল যেটা সেটা হচ্ছে একটা সিরিজ আছে, লোক ক্লাসিক্যাল সিরিজ, যেটা 530খানা বই ছাপা হয়েছে, 150 বছর ধরে চলছে। ওই একদিকে গ্রিক অথবা ল্যাটিন, আর একদিকে ইংরেজি ট্রান্সলেশন। এই যে ব্যাপারটা আমরা সবাই এইগুলি ব্যবহার করি পড়ানোর সময়, 150 বছর ধরে চলেছে। আমরা এই মডেলে করতে চাই 1000 বছরের বাংলা লেখা, এবং সমানে যাতে চলে যায়। এবং সত্যি বলছি, পয়সা যদি তোলা যায় তাহলে এটা চলবে, এবং এটা চালিয়ে আমি মরতে চাই। আমার 83 বছর বয়স হলো, লাঠি নিয়ে চলি, শরীর ভালো নেই, সুতরাং শঙ্খ তো মরেই গেল। আর সুতরাং আমি এইটা কোনো রকম করে দাঁড় করিয়ে তাকে মরতে চাই। কেন চন্দ্রশেখর ঘোষ বলেছিলেন 12 কোটি টাকা দেবেন, দিলেন না, কলাম্বিয়ার সঙ্গে সই টই সব করেছেন। কাজে আমি আপনাদের বলছি যে সত্যি যদি বাংলাকে বিশ্বজগতে দাঁড় করাতে চান, আর এটা বাংলাদেশের লোকে আরও ভালো বুঝবে বলে আমার মনে হয়, তাহলে এটা একটু দেখুন। আর যারা পারবেন তারা কিছু দেবেন, আর যারা বড়লোকদের চেনেন তারা বড়লোকদের বলবেন যে দিয়ে এইখানে টাকা দিন, তাহলে লাভ আছে। এবার আমার পারবারটা দেখাই থাকে কী বলেন। আমি একটা কথা বলে শেষ করবো, ক্লিন সিটিকে কেউ চেনেন এখানে? ক্লিন্টন সিটি, হ্যাঁ, আচ্ছা, উনি আমার খুবই বন্ধু, মানে খুবই বন্ধু। আমি যে এটাতে এই যে আমার লেখাটা, সেটা আমি শেষে বোঝানোর জন্য লোকেদের কীরকম যে আমেরিকান
ফিলিস টেলার কত সুন্দর করে কত ভালোভাবে বললেন তারা কিভাবে এগিয়ে এসছেন, আমেরিকান যে কিভাবে বাংলার মধ্যে ঢুকতে পারে। হ্যাঁ, আচ্ছা কাজে আমি একদম পড়ে দিচ্ছি একটুখানি। সকলেই জানে মেঘনাথ কাব্যের শুরু। সম্মুখ সমরে করি বীর চূড়ামণি বীর বাহু চলি যাবে লালা জঙ্গলে অকালে কহে যদি অমৃত হাসি কোন বীরবরে বলে সেনাপতি পদে পাঠাইলা দলে পুনঃ রক্ষকুল দিদি কাহবাড়ি। এবার শুনুন সিলি। When in face-to-face combat, Veerabahu, crowned gem of warriors, fell and went before his time to Yama's city. Speak, O goddess of ambrosial speech, which best of warriors did the foe Raghava, treasure trove among that clan of Rakshasas, designate commander, then send fresh to the battle? মানে একেবারে বাংলাটার ছন্দ জানা শিখিয়ে গিয়েছি, ভাষা ভালোবাসা, বুঝলেন। আর ওর বইটা হচ্ছে আমাদের সেকেন্ড। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আকারুজ্জামান ইলিয়াস, ওর বইটা সেকেন্ড, তারপরে রবীন্দ্রনাথ। চট করে পাওয়ারটা দেখে নিন, পাওয়ারটা খুব শর্ট, তারপর ছেড়ে দেবো। এটা তো বুঝতেই পারছেন, আমার বোঝানোর কিছু নেই। না দেখি তো বসলে দেখতে পাবো। চলুন চলুন চলুন। এই তো অভিজিৎ গুপ্ত কো এডিটর, শঙ্খ ঘোষ ফাউন্ডিং এডিটর। তারপরে চলুন চলুন চলুন। মেলাটা নিয়ে তারা না না হ্যাঁ ওরা আর গাড়ি দিচ্ছে, আমি ফারুককে বলে যে আমরা চলে যাচ্ছি।